স্বাগত সংবাদ সংযোগে সাথে আছি আমি ইসরাত আমিন। এবারে পুরো খবর। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে জাতিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন 4 বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ অথবা না এই ভোট দিয়ে মতামত জানাবে জনগণ। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের দিন নাকি তার আগেই গণভোট, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য অনেক দিনের। তবে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই গণভোটও হয়ে যাবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটের দিন একটি প্রশ্নে 4টি বিষয়ে হ্যাঁ না ভোট দিয়ে ভোটাররা মতামত দেবেন বলেও জানান তিনি। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে এই সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রায় 1.5 যুগ ধরে দেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত। এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্যান্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিম্নমুখী হলেও বাংলাদেশে তা হয়নি। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। মানুষের আস্থা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরার আহ্বানও জানান তিনি। সংবিধান বিষয়ক 30টি। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি আরও জানিয়েছেন, সনদের মূল দলিল থেকে সরে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দলটির মহাসচিব এক অনুষ্ঠানে বলেছেন, ভবিষ্যতে সংসদেই সবকিছুর সমাধান হবে। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন অবশেষে চূড়ান্ত হলো গণভোটের দিনক্ষণ। নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। এই নিয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন আহমদ। বলেন, সই করা জুলাই সনদের সাথে জারি করা আদেশে বহু গরমিল রয়েছে। আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটার অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হা বলবেন অথবা না বলবেন। এখানে কোনো দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি করা হচ্ছে, আর এর দায় কি প্রধান উপদেষ্টা নেবেন কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। যে আদেশটা আজকে জারি করা হয়েছে সেটার মধ্যে অনেকগুলো আছে নতুন নতুন, তাদের মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে। হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমরা
রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাচ্ছি? এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? এদিকে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতে দ্বিমত থাকতে পারে, তবে সংসদেই সবকিছুর সমাধান হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, সেই পার্লামেন্টই জনগণের সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রাপ্তি দিতে পারবে। নির্বাচনের পর সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার তিনি আরও জানিয়েছেন, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জানান, এই ভাষণের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জনগণের যে অভিপ্রায় ছিল যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে, যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের ভয়ের কথাও বলেন তিনি। কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি, প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে, বিশৃঙ্খলা হয়ে থাকে। ২-৫টা কেন্দ্র বন্ধ হয়ে গেল, গোলাগুলি হলো, স্থগিত হয়ে গেল। তো একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো কেন্দ্রে ঘটতে পারে, 5টা কেন্দ্র বন্ধ হয়ে গেল, তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো, সেই দিন গণভোটের দশাটা কি হবে? সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করবে জামায়াত। নির্বাহী পরিষদের বৈঠক শেষে আমরা একটা সময় নির্দিষ্ট করব। আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে বিস্তারিত এই ভাষণের উপরে প্রতিক্রিয়া খোলামেলা বক্তব্য রাখবেন। শাহিদুজ্জামান শাকিব, ৭১, ঢাকা। জাতির সকল। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের বিষয়ে এনসিপির প্রতিক্রিয়া দলীয় ফোরামে আলোচনা করে জানানো হবে, জানিয়েছেন এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন, গণভোট নির্বাচনের আগে নাকি পরে হবে তা নিয়ে এনসিপির কোনো মাথা ব্যথা নেই। যে আদেশটা হওয়ার কথা ছিল সেটা অনেক সংগ্রাম করে আদায় করতে হলো, এবং যেহেতু আদেশ না হওয়ার আগেই অনেক দল স্বাক্ষর করে ফেলেছেন, এখন তাদের স্বাক্ষরকৃত সনদটি পুনর্বিবেচনা করতে হচ্ছে, কিন্তু এই প্রহসনের কোনো প্রয়োজন ছিল না। এবং যদি এই প্রহসনের আরেকটা অংশ যদি জুলাই সনদ স্বাক্ষরিত হয় রাষ্ট্রপতি দ্বারা, যে এই রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কথা, অপসারণ করার কথা আমরা গত 1 বছর ধরে বলে আসছি, সেই সমস্যাটার সমাধান করা হয়নি। সেই সমস্যা এটা যে একটা সাংবিধানিক একটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার একটি প্রতারণামূলক কার্যক্রম, এটাকে এভাবে না দেখে বরঞ্চ দেখা হচ্ছে সাংবিধানিক সংকট হিসেবে। একই দিনে গণভোট এবং নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন তরুণরা। এখনো পিআর আর গণভোট নিয়ে তেমন একটা জানাশোনা নেই নিম্ন আয়ের মানুষের, তবে আসছে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে মানুষের মধ্যে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মামুন হোসাইন। এই প্রথম জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এদিন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি 4টি বিষয়ে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে মতামত দিবেন ভোটাররা।
তবে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোটারদের মধ্যে। গণভোট যদি নির্বাচন আগে হতো তাহলে গণভোটের একটা মূল্য থাকতো, একটা মহামূল্যবান সম্পদ হিসেবে আমাদের ইতিহাসে সংরক্ষিত থাকতে পারতো। দুটো একই দিনে সিদ্ধান্তটা খুব ভালো মনে হয়েছে আমার কাছে, কারণ এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, খরচ দেশের অর্থ ব্যয় কম হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হওয়া সম্ভব না, কেননা যে গণভোট থেকেই কিন্তু আপনার গণভোটে কী হবে রায়টা, এটার ভিত্তিতেই কিন্তু আপনার জাতীয় নির্বাচন এটা এফেক্ট করবে। কিন্তু একদিনে যদি আপনার গণভোট আর যাই আপনার এটা হয়, মানে এই জাতীয় নির্বাচন হয়, এটা আসলে কাম্য না। যেটা গণভোটের দেওয়ার পরে বোঝা যাবে জাতীয় নির্বাচনটা কীভাবে হওয়া যায়, সুন্দর হওয়া যায়। আর একসাথে দিলে তো বোঝা যাবে না, চাউল আর খুদ একসাথে খাওয়া যায় না। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনই হলে যে আমাদের অর্থনীতির যে অবস্থা সেটিও সেক্ষেত্রেও একই খরচে আমরা দুইটি আমরা করতে পারবো। অন্যদিকে রিকশা চালক, চায়ের দোকানি সহ অনেকের মধ্যেই গণভোট ও পিআর নিয়ে তেমন একটা ধারণা নেই। গণভোট ডিফারেন্ট আর নির্বাচন ডিফারেন্ট, কারণ গণভোটের উপর ডিপেন্ড করে নির্বাচন হবে, কারণ এই সরকারের বৈধতায় আসবে গণভোটের মাধ্যমে। সরকার ভালো বোঝে আমরা করতে পারবো, ভোট হইলে ভোট ওটা দিয়ে যে দলে ভালো লাগে যারা সাপোর্ট করে ওইটাই দিয়ে। তবে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বেশ আগ্রহ রয়েছে সবার মধ্যেই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল পরিবর্তন আসবে। গণভোটের যেটা রায় হবে সেটা যেন পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার আসলেই যেন বাস্তবিক অর্থে মেনে নেয় এবং সেটা মেনেই রাষ্ট্র পরিচালনা করে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে ফেব্রুয়ারির নির্বাচন, আশা মানুষের। মামুন হুসাইন, ৭১, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় আগামী ১৭ নভেম্বর। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করে আদেশ দিয়েছেন। আর এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষ আশা করছে সর্বোচ্চ সাজা হবে আসামিদের। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ট্রাইব্যুনাল সহ উচ্চ আদালত এলাকা ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিন ধার্য ছিল শেখ হাসিনা সহ ৩ আসামির জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ জানাবে ট্রাইব্যুনাল ১। সকাল ৯টার আগে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা ১২টার দিকে রায়ের দিন জানান ট্রাইব্যুনাল ১-এর বিচারকরা। তারা জানান ১৭ নভেম্বর পূর্ণাঙ্গ রায় দেয়া হবে। এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী ১৭ নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন। আমি সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে। তিনি জানান দেশের মানুষ জাগ্রত আছে, বিচার বানচাল করা যাবে না। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। শেখ হাসিনা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা বলেন গণমাধ্যমের সাথে। তিনি আদালতে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। গেল ১২ মে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে উস্কানি, হত্যা, মারণাস্ত্র ব্যবহার সহ ৫টি অভিযোগে বিচার শুরু হয়। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ ৫৪ জন এই মামলায় সাক্ষ্য দেন। ২৪-এর আন্দোলন দমনকালে শেখ হাসিনার ফোন রেকর্ড সহ নানা তথ্য আদালতে উপস্থাপন করা হয়। সৈকত সাদিক, ৭১, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে বিশেষ নিরাপত্তার চাদরে ঢাকা ছিল রাজধানী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে ছিল বিজিবি এবং র্যাবের সদস্যরা। ঢাকার প্রবেশ পথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পথে পথে যানবাহনে চলেছে পুলিশের তল্লাশি, তবে এ সময় কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি। আর সকাল থেকে সড়কে গণপরিবহন সীমিত চলাচল করলেও বিকেল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি যতটা উত্তেজনাকর ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাস্তব চিত্র ছিল তার উল্টো। কোথাও কোনো ঝটিকা মিছিলের দেখা মেলেনি, ছিল না সড়ক অবরোধ। ভোর 6টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, পাশাপাশি ছিল বিএনপি ও জামায়াতের অবস্থান কর্মসূচি। ঢাকার প্রবেশ মুখ, আদালতপাড়া ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়। পুলিশের পাশাপাশি মাঠে ছিল র্যাব এবং বিজিবির 14 প্লাটুন সদস্য। সকালের দিকে নগর পরিবহন এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সব ধরনের যানবাহনের সংখ্যা বেড়ে যায়। এই কারণে রাজধানীর বাইরে থেকে যারাই ভেতরে ঢুকছেন সেসব যানবাহন থামিয়ে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। আতঙ্কিত হওয়ার মতো বা যান চলাচলে বিঘ্ন হওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, আশা করি হবে না। আইনশৃঙ্খলা পরিবেশ অত্যন্ত স্বাভাবিক আছে, এই স্বাভাবিকতা এটা চলমান থাকবে। পুলিশ মাঠে আছে, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, আশা করি কোনো সমস্যা কোথাও হবে না। পুলিশ বলছে নগরবাসীকে আগে থেকে পরামর্শ দেওয়া হয়েছে আতঙ্কিত না হওয়ার জন্য। এরপরও দিনটি ঘিরে সামাজিক মাধ্যমে যেভাবে অপপ্রচার চালানো হয়েছে সে কারণেই তারা তৎপর ছিলেন প্রতিটি এলাকায়। কোনো ধরনের বিঘ্ন না ঘটে, স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এটার জন্য আমাদের নিয়মিত যে কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারই অংশবিশেষ হিসেবে আমরা এখানে অবস্থান করছি। বিকেলের পর থেকে রাজধানীর প্রতিটি এলাকায় যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সাজিদ সরকার, ৭১, ঢাকা। রাজধানীর হাইকোর্ট মাজারের পাশে রাস্তার উপর ড্রামে বন্দি এক ব্যক্তির খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাইকোর্ট মাজারের পাশে ফুটপাতে দুটি প্লাস্টিক ড্রামের ভেতরে মিলেছে এই লাশ, জানিয়েছে এলাকাবাসী। আর সন্ধ্যা নাগাদ ড্রাম থেকে দুর্গন্ধ ছড়ালে ড্রাম খুলে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে সিআইডি ক্রাইম সিন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যায়। সুমন মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর হাইকোর্ট মাজারের কাছে জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত। সন্ধ্যার আলো ফুরুতে না ফুরুতেই চাঞ্চল্য ছড়ায় দুটি নীল রঙের ড্রাম ঘিরে। ড্রাম খুলতেই উপরে চাল ও ভেতরের এক ব্যক্তির খণ্ড বিখণ্ডিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। খোলার পর দেখি চাল, আবার ওর কই তুই এটা খোল, ও আরেকটা খুলছে। খোলার পর দেখি কি এটা হলো গিয়া একটা পলিথিন দিয়া মুখটা বাঁধা, পরে এটা খুলছে। খোলার পর দেখি মানুষের ইয়া দেখা আমরা পুলিশে খবর দিছে। পলিথিনটা ছিঁড়ার পরে দেখি এর দুই ভাগ করা, এ মাথা হয়েছে আপনার এর দূর নাই গিয়া এর আমরা বার করছি না গিয়ে দূর এর গিলা কই যা সব ভাগ করা। এরা দিছে আপনার এক ড্রামে, এ পর্যন্ত দিছে এক ড্রামে, এই মাথা তুলিয়া এই মাথা পর্যন্ত দিছে এক ড্রামে। পরে যোগ দেয় র্যাব ও পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। সংগ্রহ করে আলামত। হাতের আঙ্গুলের ছাপ থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের শ্যামনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। দুটি ড্রামের দুটোতেই লাশ ও চাল পাওয়ার কথা জানালেন ডিএমপি রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। বলেন আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। গন্ধ বের হওয়ার পরে তখন বুঝতে পারছে কি কাহিনী, কি গন্ধ বের হয় কেন। যখন দেখে ভিতরে খোলার পরে দেখে যে মাংসের টুকরা টাইপের, তখনই আমাদের থানায় খবর দেয়। শাহবাগ থানা এখানে আসে। থানা পুলিশ যখন বের করে দেখে যে এখানে আসলে এটা একটা হত্যাকাণ্ড এবং এই একটা লাশকে কয়েকটা অসংখ্য টুকরায় ভাগ করা হয়েছে, মানে কেটে ফেলা হয়েছে। তো আমরা এটা চেষ্টা করতেছি লাশটাকে শনাক্ত করার জন্য। তো এই শনাক্ত করতে পারলে আমাদের হয়তো ইনভেস্টিগেশনটা আমরা অনেক দূর আগাইতে পারবো। আর এর বাইরে আমাদের সিসি ক্যামেরা সহ এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে সবার সাথে কথা বলতেছি। কথা বলে আমরা আসলে এটা কিভাবে আসলো, কারা নিয়ে আসলো, এটা আমরা চেষ্টা করতেছি যেটা আমরা সব পুরো ডিটেলস জিনিসটা উদ্ঘাটন করার জন্য। পরে পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মৃত আশরাফুলের মরদেহ। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। ১৭ নভেম্বর রায় ঘিরে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সবার সহযোগিতা থাকলে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। আর এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, লকডাউনে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। বিস্তারিত শারমিনীরা রিপোর্টে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা 13ই নভেম্বরের লকডাউন কর্মসূচির দুদিন আগেই জ্বালাও পোড়াও শুরু হয় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঘোষিত লকডাউন নিয়ে জনমনে যে আতঙ্ক ছিল তা কতটা দূর করতে পেরেছে অন্তর্বর্তী সরকার, বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান গণমাধ্যম কর্মীরা। অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে কি উদ্যোগ নিয়েছে সরকার, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার সহযোগিতা থাকলে তাকে ফেরানো সম্ভব। 17ই নভেম্বর হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নাই। আপনাকে সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। পরে উপদেষ্টা বলেন, পেঁয়াজ আমদানির অনুমোদন দেবে না সরকার, সেই সাথে লোকসানে পড়া আলু চাষিদের দেয়া হবে প্রণোদনা। এবার কিন্তু একটা বড় ধরনের একটা তাদের লস হয়েছে, কিন্তু এটা কিন্তু এটা কৃষকরা লুজার হয়েছে, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত প্রণোদনাটা আমরা কৃষকরা দিব। শারমিনীরা, 71, ঢাকা। আনুষ্ঠানিকভাবে জানার পরই গণভোট নিয়ে কথা বলবে কমিশন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরও জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিলের পর কোথাও কোনো অনিয়ম দেখা দিলে সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে ইসি। এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে এরই মধ্যে সংলাপ শুরু করেছে কমিশন। আর প্রথম দিনে কয়েকটি দল অভিযোগ করেছে, এখনও দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ, বড় রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেন অন্যান্য দলের প্রতিনিধিরা। নির্বাচন অফিস 5-7টা করে এক জায়গায় তৈরি হয় এবং সেখানে দেখা যায় যাদের টাকা আছে তারা ওই টাকা ব্যবহার করে অফিস খোলে, সেখানে ক্রাম খেলা হয়, সেখানে লুডো খেলা হয়। আরপিওর প্রস্তাবনা তৈরি করবার আগেই রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ, সুপারিশ নেওয়াটা আপনাদের জন্য প্রায় বলতে পারেন ফরজ কাজ ছিল। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসির প্রতি আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নির্বাচন কমিশন কিন্তু দুর্বল না, খুব শক্তভাবে কিন্তু আমরা কাজ করার প্রস্তুতি নিব। আপনারা খালি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এদিকে গণভোট ইস্যুতে সিইসিকে প্রশ্ন করা হলে তিনি এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। যে আমার তো বক্তৃতাটা শোনার সুযোগ হয় নাই, আমি আপনাদের সাথে এখানে মিটিংয়ে ছিলাম, আমি বক্তৃতা শুনি নাই। একটা জিনিস যেটা আমি শুনি নাই, এটা উনি কোন লাইনে বলেছেন, কি বলেছেন, আর ওনাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোনো মন্তব্য করা ঠিক না। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। ভোটের সময় পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা হতাশাজনক। আচরণবিধি ভঙ্গ করলে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলেও জানান সিইসি। ফারজানা আক্তার, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মগবাজারে জামায়াতের জরুরি বৈঠক শেষে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির, সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে, যেগুলোর উপর ইলেকশন হবে। আমি এক জায়গায় বলেছিলাম যে কনসিভ করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। তিনেরই কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন, এটা আমি মনে করি উনি সঠিক করেছেন। এটা আরও আগে করা দরকার ছিল, জমা দেওয়ার সাথে সাথে করলে আরও সময় ক্ষেপণ কম হতো। তারপর উনি করেছেন, সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য, এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে। এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাই যে এটি উনি প্রত্যাহার করবেন। এবং কেন করবেন, আরও আমাদের অনেক কিছু প্রতিক্রিয়া আছে, আমরা বিশ্লেষণ করেছি, আমরা রাতে আবারও করব, আমরা সকলে মিলে কথা বলেছি। এই সব বিষয়ে আমরা আগামীকাল 10:30
8 দলের পক্ষ থেকে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করব 10:30টায়। 10:30টায় কেন করলাম? আগামীকাল জুমার দিন, তো সেই কারণে আমরা 10:30টায় করেছি। আপনারা মেহরবানি করে সকলেই যথাসময়ে আসবেন। এটা আমাদের আল ফালা অফিস যেটা আছে সেখানেই হবে ইনশাল্লাহ, এবং 8 দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সেখানেই আরও বিস্তারিত বলবো। আজকে